স্যার পদত্যাগ করেন না স্যার, পদত্যাগ করেন না স্যার, আর 5 বছর থাকে। এগুলো আমরা মুখস্থ বিদ্যা শুনছি। শুনেন, এরা তো সামরিক শাসক, রাজনীতিবিদদের সাথে এরা তো রাজনীতি করে নাই। তো এদের যখন গেলে সবাই দেখে উঠে দাঁড়িয়ে থাকে আর মিছিল করে হ্যালো হাই করতেছে, দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে, তারা মনে করে কি এটাই বাংলাদেশ। কারণ ওগুলো যে অ্যারেঞ্জ থাকে, অ্যারেঞ্জ ওই যারা পাশে ছাত্র, আমরাও দাঁড়িয়ে থাকতাম ছোটবেলা, কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী আসলে আমরা দাঁড়িয়ে থাকি, তারা মনে করে হায় হায় এত মানুষ, এত লোক, সব বোধহয় আমার সবই আমার লোক। কিন্তু আসলে তো তা না, ওগুলো ছিল যারা ওইখানে ডিসি থাকে অবস্থা করে। আর আপনার ডক্টর ইউনূস স্বপ্নে দেখলো, ভাগ্যিস তিনি বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি আমারে জিন্দাবীর শেখ ফরিদ এসে বলেছিল স্বপ্নে যে তুই আরো 50 বছর ক্ষমতায় থাকবি। এটা বললে মানুষ তাও গ্রহণ করতো, যে কোনো জিন্দাবীর মুর্দাবীর তারা স্বপ্নে দেখাইছে, এটা বললে কিছুটা মার্কেটে খাইতো। কিন্তু এই যে বললেন এটা যে একটা অ্যারেঞ্জ মিটিং, ওই যে আরেকজন সাংবাদিকের নাম বললেন, তার বডি এই কথাটা আপনি একটু বলেন। মেহেদী হাসান এবং ডক্টর ইউনূস সাহেবের যে এটা অনেকে বলছে অ্যারেঞ্জ গেম, আপনার কাছে কি মনে হচ্ছে? একটু যদি আপনার ত্রুটিগুলো আপনি বলতে পারেন। আমি তাদের মিটিং দেখেছি এবং খেয়াল করেন, এই যে এখানে আপনি আসছেন, আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে আসিনি। ইভেন আমরা 20 মিনিট আগে, আমরা 10 মিনিট আগে আমরা আলোচনা করিনি কি কিনে আলোচনা করবো, রাইট? আমরা কিন্তু উইদাউট স্ক্রিপ্ট এখানে এসেছি এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ধরা পড়বে কোনটা স্ক্রিপ্টেড কোনটা নন স্ক্রিপ্টেড। এটা কিন্তু যারা কিছুটা বুঝে, মানে আপনার মতো লোকের কাছে ধরা পড়বে, আপনার মতো লোকের কাছে ধরা পড়বে। আমি যে কিছু বুঝি না, আমি তাদের বক্তব্যটা কয়েকবার শুনলাম আর মনে মনে হাসলাম যে তেলামির, আমাদের জামানের ভাষায় বলে তেলামির মানে তেল ঢালার একটা মিনিমাম একটা কোয়ালিটি থাকা উচিত। দেখি একটা প্রশ্ন নাই, এই যে দেখেন এইখানে আপনি দেখেন সেবুদা আমাদেরকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে, এটা কিন্তু স্ক্রিপ্টেড না, কিন্তু আমরা হতাশ হই নাই, তিনি এটা করে ফেলেছেন। তো ওগুলো তার মানে আমাদের সমালোচনা করলেন তিনি কিন্তু আমাদের বিপক্ষের না, তিনি কিন্তু আমাদের তাদের সাথে সেবুদার সাথে আমাদের অধিকাংশ বিষয়ে, তোরা মদ খাবি মানুষ হবি সহ অধিকাংশ বিষয়ে তার সাথে আমরা একমত, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনিও কিন্তু এখানে এসে আমাদের আক্রমণ করলেন। কিন্তু এত বড় একটা বিষয় একজন শাসককে প্রশ্ন করলো, শাসকের প্রশ্ন যখন থাকে তার স্ক্রিপ্টেড, তখন তো সেখানে নতুন কিছু আসবে না। কিন্তু আমি হাসলাম মনে মনে যে এটা বোধ হয় ডাস্টবিন ছবি কি লিখে দিচ্ছে। আমার ধারণা যে গণসূত্র আছে না, 4th ক্লাস সাংবাদিক যাকে বলা হয়, মানে ওর জায়গায় যদি আমার মতো অপেশাদার সাংবাদিককেও, আমার মতো অপেশাদার ব্যক্তিকে নিয়োগ দিত, এত বড় গবেট হইতাম না, এত বড় ভুল করতাম না। এই স্ক্রিপ্টটাও মনে হয় ডাস্টবিন ছবি লিখে দিচ্ছে, আমার ধারণা, এটা আমার ধারণা। সান্ডা মাহফুজ দেয় নাই, কারণ সান্ডা মাহফুজের এত বোকাচোদা মনে হয় না আমার, আর কি বুঝতে পারছেন? আমার মনে হয় ডাস্টবিন ছবি লিখে দিছে, তার জন্য বলছে। নইলে আপনার বয়স ভাই 86 বছর, আপনি যে কোনো সময় মানে অক্কা পেয়ে যেতে পারেন, সবাই জানে। তারপরে সেই লোকটা কিভাবে বলে আরো 50 বছর ক্ষমতায় থাকবো? তার মানে এই লোকটার ক্ষমতার প্রতি মোহ, ক্ষমতার প্রতি লোভ। এই যে এতদিন বলেছি আমরা যে এই লোকটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সেই লোকটা কি এই তাও আবার কি শ্বশুরবাড়ি খাওয়ার বালুর চরে হাগার মতো, তার কোনো ইনভেস্টমেন্ট নেই, সোজা তাকে কেউ এসে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কেউ বলে যে ইলিয়াসরা তার নিয়োগকর্তা, কেউ বলে সান্ডা মাহফুজ তার নিয়োগকর্তা, কেউ বলে ছাতা আক্তার নাকি ফাক্তার তার নিয়োগকর্তা, কেউ বলে বাংলাদেশের ছাত্র নিয়োগকর্তা, কেউ বলে আমেরিকা তার নিয়োগকর্তা, কেউ বলে পাকিস্তান তার নিয়োগকর্তা, কেউ বলে তুরস্ক তার নিয়োগকর্তা। আচ্ছা, আমরা ধরে নিলাম তিনি যে কোনো মূল্যে এসেছেন, তিনি এসেছেন। এই লোকটা এটা কোনো খরচ হয় নাই, তার তো জীবনে কোনোদিন রাজনীতির জন্য 1 সেকেন্ড জেল খাটতে হয় নাই, আন্দোলন করতে হয় নাই। তো এটা না পায়া, শোনেন, না পায়া পাওয়া, কোনো খরচ ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া যখন আপনি কোনো কিছু পেয়ে যাবেন, আপনি তো সেটা মূল্য বুঝবেন না। তারপরও যে যেটার যোগ্য না। ডক্টর ইউনূস একজন আদম ব্যাপারী, তিনি সর্বোচ্চ একজন আদম ব্যাপারী হতে পারেন, সর্বোচ্চ একটা ব্যাংকের মালিক হইতে পারেন। তো তিনি এখন হয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী, সমমানের মর্যাদা। ওই যে এরশাদ যেমন করেছিল যে আলিয়া মাদ্রাসার ফাজিল পাস আর আমরা যারা পড়ালেখা করছি কলেজে তাদের বিএ পাসের সমান, তো এরকম সমমানের একটা পদ পেয়ে গেছে। তো এই জন্য যে বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া, এটা কি আর ভুলতে পারে? সে বলতেছে যে 50 বছর ক্ষমতায় থাকবে। আর ওই মেহেদীর সাথে যে তার অভিনয়টা আমরা দেখলাম, আমার মনে হয় মেহেদীর জীবনের সবচাইতে ফালতু একটা সাক্ষাৎকার নিয়েছে সেই দিন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা কথা বলতে চাই, আপনিও ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বলেছেন একটা ব্যাংক চালানোর মতো। এখন
ফরাদ মাজার সাহেব যেটি বলেছেন, ওনার ভক্ত ফরাদ মাজার সাহেব বলেছেন যে সরকার চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক না। হ্যাঁ, সরকারকে গ্রামীণ ব্যাংক হিসেবে চালালে সেই সরকার চলে না। জি বলেন একটু। তোফায়েল সাহেব সম্পর্কে কোনো কিছু জানেন? উনি কি মারা গেছেন? উনি কি ওনার মৃত্যুকে ডিক্লেয়ার করা হয়েছে? আমি যতদূর জেনেছি, আমরা যখন আলাপ করেছিলাম তোফায়েল আহমেদ মারা গেছেন শুক্র, ঠিক তখনই তিনি মারা গেছেন। সরকার এই 48 ঘন্টা তা প্রকাশ করতেছে না, তার জানাজা করতে দিবে না ভয়ে যে সেখানে জনস্রোত নামবে। তাকে ডিক্লেয়ারই দেয় নাই সে মারা গেছে, তাকে সেখানে রেখে দেওয়া হয়েছে ওইভাবে। কোনো নাকি স্কয়ার হাসপাতালে আছে, হ্যাঁ ওইভাবে রেখে দেওয়া হয়েছে, মৃত লাশ ওখানে ফেলে রাখা হয়েছে। তার দাফন এবং জানাজা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। সরকারের সাথে এক ধরনের লড়াই চলছে, মানে পরিবার লড়াই করছে, সরকার করতে দিচ্ছে না। ওই যে বললাম, ওই দিন বলেছি যে মৃত বঙ্গবন্ধু যেমন জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী বেশি, তেমনি জীবিত বঙ্গবন্ধুর সৈনিকের চাইতে আজকাল মৃত বঙ্গবন্ধুর সৈনিকেরা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। তোফায়েল আহমেদ তার প্রমাণ। তার আগের দিন প্রমাণ হচ্ছে নুরুল কি আমাদের সেই সাবেক শিল্পমন্ত্রী মজিদ সাহেব, নুরুল মজিদ, জি হুমায়ুন সাহেব, জি। আচ্ছা, ওনার ব্যাপারে যে ন্যাক্কারজনক ঘটনা, জানা যায় 100 লোকের বেশি হতে পারবে না, মাইক ব্যবহার করতে পারবে না, জানাজা কবর দিয়ে ফেলতে হবে। আমার মনে হয় ওনারা জানাজা ছাড়াই কবর দিয়ে ফেললে ভালো হতো। এত কিছু করে তো হয় না, হবে না। জনগণ মেনে নেয়নি, নরসিংদীর বরপুত্রের এই বিষয়টা মেনে নেয়নি। সেখানে দল মত নির্বিশেষে সবাই নুরুল মাজিদের জানাজায় উপস্থিত ছিল, এবং এটার যারা এগুলো করেছে তাদেরকে মোটামুটি যেমন করে ভাষায় বলে কাঠ খেয়েছে যারা, আংরা একদিন হাঁকবে তারা। আচ্ছা, তারপরে হচ্ছে তোফায়েলের মমি বানানো হবে। জি, ডার্ক লর্ড কেন মমি বানাতে? মমি বানালে তো ভালো, উনি সবসময় থেকে যাবেন। মমি অলরেডি সরকার বিতর্ক সৃষ্টি করে, সরকার তাকে জানাজা না দিয়ে, সরকার তার মৃত্যুর খবর প্রকাশ করতে না দিয়ে তিনি জীবন্ত কিংবদন্তি ছিলেন, মরে গিয়েও তিনি মমি এবং কিংবদন্তি হয়ে গেলেন তোফায়েল আহমেদ। আচ্ছা, মুভি বানালে তো আমি কোনো অসুবিধা দেখিনি। উনি কোন অর্থে বলেছেন আমি জানি না। মুভি বানালে একটা লোক থেকে গেল, তাকে রাখা হলো, তাকে সব সময় মানুষ দেখতে পাবে। আচ্ছা, একজন বলেছেন ভণ্ড ফুয়াদ। ঠিক আছে, এটাও আমরা মানিক ফুয়াদ ভণ্ড না, ফুয়াদ একটা জেনুইন রাজাকারের বাচ্চা, রাজাকার। ও একটা জেনুইন আলবদরের বাচ্চা, আলবদর ভুয়া বালিশ, সে হলো ভুয়া বালিশটা, কিন্তু জেনুইন রাজাকার আলবদর আলসামসের বাচ্চা না। কিন্তু আমাদের সেনাবাহিনী বা প্রত্যেকে তো তার কথা পছন্দ করছে, তাকে তো কিছু বলে না। সে উড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট। সেনাবাহিনী তার দুলাভাই হয়, নাহলে তিনি সেনাবাহিনী শালা হন, দুইটার মধ্যে একটা তো হয়েছে। আচ্ছা, এখন আমরা ডক্টর ইউনূস, জি আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রশ্নে আবার আসি। তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনি কোনো কি সামারি পেয়েছেন যে একটা গঠনমূলক আলোচনা হয়েছে অতীতের কোনো বক্তব্য থেকে, বা এই বক্তব্য থেকে কিছু পেয়েছেন, যাতে কিছু জানতে পেরেছে? প্রথম আলো বাংলা করেছে, বাংলায় সব বক্তব্য দিয়েছে, বাংলায় আমরা পড়েছি। তো কি দেখেছেন? কি মানে কোনো সামারি নেই একটা, মানে উনি 50 বছরেরটাই ভালো বলছেন। জি, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, ভাবলাম যে ইংরেজি বোধহয় বুঝি কম, তাহলে ফার্সিতে ইংরেজিটা কি ভালো হয়েছে? এখন আমি যতটুকু আমার ইংরেজি জ্ঞান আছে, আমি তো কিছু বুঝলাম না। আমি ভাবছি কি আমার জ্ঞান কম, পরে সেটাকে ইউটিউবে উর্দু করে দেখলাম, হিন্দি করে দেখলাম, ইংরেজি তো আছে, বাংলা করে দেখলাম, তারপরে আবার সাক্ষাৎকার পড়লাম। আমি তো কিছু বুঝলাম না। আমার তো মোটামুটি ডক্টর ইউনূসের সমান, আমি তো 84-86 বছরের ইয়াং না, কিন্তু আমার তো একটু চুল বাল পেকেছে। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কিছুই বুঝতে পারিনি সে কি বলেছে, সে যে কি বলিয়াছে। বরং আমি মনে করি ওই যে সাংবাদিক কি যেন মেহেদী হাসান, তিনি যে ইন্টারভিউটা নিলেন, তার এটা চাঁদেরও কলঙ্ক থাকে, এটা তার জন্য কলঙ্ক হয়ে থাকবে। যেরকম একটা ফালতু ইন্টারভিউ তিনি নিয়েছেন, যার কোনো আগা মাথা কিছুই নেই, কোনো কিছুই নাই। কেউ বলুক আমাকে যে তার ব্যাপারে একটু কথা বলুক। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারাও প্রথম আলোতে ধারাবাহিকভাবে বেরোচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছেন, নির্বাচন সম্পর্কে কি বলেছেন, সবকিছু বাংলায় পড়বেন। কোনো প্রশ্নের কোনো উত্তর না আছে প্রশ্ন, না আছে উত্তর। দেখবেন কোনো উত্তরের আনসারের একটা কনক্লুশন নাই। একটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, জি ভালো আছি, বা এই হচ্ছে একটা কিছু, সেটা তো ভালো নাই। ওই উত্তরের মধ্যে কোনো উত্তরের কনক্লুশন নাই। একটা সেন্টেন্স শেষ করবে যে, একটা ঘটনা শেষ করবে যে, সেই ধরনের কোনো কিছু তার বক্তব্য পাওয়া যায়নি।
যাওয়ার আগে জি। সলিমুল্লাহ খানের মুদ পাড়ায় গেছে, তাই ওইরকম কথা বলছে সাক্ষাৎকারে। আচ্ছা আচ্ছা, ওইরকম কথা বলছে। আচ্ছা, তার একটা কথা বলি যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু নির্বাচন নিয়ে জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, সেখানে অনেকে আশা করছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই কথাটা তিনি তার মুখ দিয়ে বেরোবে, কিন্তু এই ধরনের কোনো বক্তব্য তার মুখ দিয়ে বের হয়নি। তিনি বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি চলছে, একটা শব্দ শুধু বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আবার বলছেন যে মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে আমাদেরকে কে কতদিন থাকতে হবে কারো কাছ থেকে আমরা বলে আসিনি, বা এরকম কিছু একটা বলেছেন তিনি। আপনি সেটা শুনেছেন কিনা, যে আমরা শুনেছি, কতদিন শুনে- থাকবো, কতদিন समझदार থাকবো? ইশারাই समझदार কাফি। समझदार के लिए इशारा भी काफी है। যখন তিনি বলেছেন জনগণ আমাদের 50 বছর 5 বছর 50 বছর থাকতে বলে, এখানে বুঝে নিতে হবে उन्होंने उसके दिल में क्या है, उसको दिल में क्या खलबली कर रहा है, এইটা বোঝার চেষ্টা হবে, বুঝে নেওয়া উচিত। আচ্ছা, লাইনটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে। জি, জিটিওর সাথে জিটিওর মেহেদী হাসানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যেই ব্যক্তি বা যেই রাষ্ট্রপ্রধান বা যে সরকার প্রধান, তিনি ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ঠিক আছে, সেই তিনি আমেরিকা যে ফেব্রুয়ারির কথাটা একবারও উচ্চারণ করেন নাই। তিনি বলেছেন কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমরা ক্ষমতায় থাকবো। এই তাহলে নির্বাচন হবে কিভাবে? আবার তিনি বলেছেন কেউ কেউ তাকে রিকোয়েস্ট করেছে 50 বছর থাকার জন্য, ঠিক আছে। আবার কেউ কেউ জনগণ ওনাকে চায় কিনা এটাও উনি শুনতে পাচ্ছেন না, ওনাকে 50 বছর থাকতে দেবে কিনা বা থাকা হবে কিনা। তাহলে নির্বাচনটা হবে কিভাবে? জি, তাহলে আপনাকে এখন কথা মনে করে দেই। আপনার কি মনে আছে মাস তিনেক আগে বা 4 মাস আগে গাজীপুরে একটা শ্রমিক আন্দোলন হচ্ছিল, সেখানে গুলি করে জি। মানুষ মারে, আন্দোলন হয়, পেটায়, চাকরি যায়। সেই শ্রমিক তাকে কি ভাষা গালাগালি দিয়েছিল, মানে তাকে নাকি 50 বছর রাখতে চায় জনগণ। ওই শ্রমিকের ভাষাটা একটু যদি শোনানো যায়, সে কি বলেছিল জানেন? ওই যে এক সেটা দুই তিন বেশি- এক দুই এক দুই এই- এক দুই তিন চারের পরে যা বলে ওইটা করে দিতে চাইছে আচ্ছা, গাজীপুরের আচ্ছা। শ্রমিকে। এটা কি ডক্টর ইউনূস জানে? না, এটা জানে না, এটা জানে না। এখন একজনও যদি বলে থাকে উনি তো সেটা জানবেন না। নামাজের পরে বলতে হবে, ঈদের নামাজের পরে ওনাকে হাইকোর্টের সামনে সেই ঈদের নামাজের আগামী ঈদের নামাজের পরে বলতে হবে, তাহলে হয়তো উনি শুনবেন, দেখবেন, জানবেন। আচ্ছা, ডক্টর ইউনূস আবার নামাজও পড়ে না। আচ্ছা, নাস্তিক নামাজ পড়লে নামাজ হয়, এটা তো জানতাম না। কবে না জানি শুনবো তসলিমা আপা এসে নামাজ পড়তেছে, কবে না জানি শুনবো ডক্টর আহমেদ শরীফ কবর থেকে উঠে এসে নামাজ পড়তেছে, কবে না জানি শুনবো আসাদ নূর এসে নামাজ পড়তেছে। ফরাদ মাজার সাহেব পড়তে, ফরাদ মাজার সাহেব পড়ে নিশ্চয়ই, এখন পড়ে এই ফরাদ মাজার মনে মনে পড়ে, উনি তো বাপ্পাদি, উনি ফরাদ মাজার পড়ে। সরস্বতীর দেবীর মূর্তি পাশে রেখে নামাজ পড়ে, ওটা আমরা জানি। উনি জামাতের পক্ষের লোক, তার মানে জি। পড়ে। সলিমুল্লাহ খান স্যারও পড়ে, জি, জি, সলিমুল্লাহ খান। ধর্মকরম হ্যাঁ, মাদ্রাসার মোটামুটি যদি আপনি জামাতের পক্ষে দালালি করেন, আপনি যদি জামাতের পক্ষে বিবৃতি দেন, আপনি যদি বলতে পারেন জামাতের সমালোচনা করা হচ্ছে গণতন্ত্র বিরোধী, আপনি যদি বলতে পারেন জামাতের সমালোচনাই হচ্ছে ফ্যাসিজম, আপনি যদি বলতে পারেন মুক্তিযুদ্ধ কে করেছে, বঙ্গবন্ধু তো ওইখানে জামাই আদরে ছিল, আপনি যদি বলতে পারেন কিসের মুক্তিযুদ্ধ, কলকাতা গিয়ে তারা জুয়া খেলেছে, এগুলো বলতে পারলে আপনারা জামাত করতে হবে না। আপনি নামাজ পড়েন না পড়েন, আপনি চাল চালায় বেহেশতে চলে যাবেন। বদরুদ্দিন উমর তার সর্বশেষ প্রমাণ। বদরুদ্দিন টিকিট উমর দিয়ে দিবে। প্রকাশ্য বলেছে তিনি আল্লাহকে মানেন না, তিনি বলছেন আল্লাহ খোদার কোনো প্রয়োজন নাই। সেই লোকের জানাজা কিন্তু জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ ছাড়া সবাই আর বিবৃতি দিছে, এমনকি বিএনপিও বিবৃতি দিয়েছে এই নাস্তিকের। কিন্তু আমরা হুমায়ুন আজাদ স্যারের মৃত্যুতে বিবৃতি দিতে দেখিনি কাউকে, কারণ ডক্টর হুমায়ুন আজাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন, তাহলে আপনাকে জামাত বেহেশতের টিকিট দিয়ে দিবে, হেফাজতে ইসলাম বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিবে, চরমনায় পীর চালায় আপনাকে ওই যে বরিশালের জাহাজে করে আপনাকে বেহেশতের একটা সর্বোচ্চ মোকামে পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুমিন হয়ে বলছি কি, আপনাদের শারদীয় শুভেচ্ছা। আমি মুমিন হয়ে বলছি, ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা ঠিক আছে, উৎসব এখন এগুলা বললে ভাই মাইর খাবেন, উৎসব সবার হতে পারে না, এগুলো অসুবিধা হয়ে যাবে। যেটা আপনি বলছেন ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো বলছেন যে হ্যাঁ সবার জানাজা হবে, কিন্তু মুক্তিযোদ্ধাটা, তবে হ্যাঁ মুক্তিযুদ্ধের পুরো বিরোধিতা, ওই যে আমাদের যে শিল্পমন্ত্রী মারা গেলেন, ওনার অপরাধ অনেকে খুঁজছে, ওনার ক্রাইম কি সেটা খুঁজতেছে, কিছুই পাচ্ছে না। ডক্টর ইউনূস সাহেব নিজেও জানে না, আবার ওই যে শিল্পমন্ত্রী যিনি মারা গেছেন তিনিও জানেন না তার অপরাধ কি, এখন কিছুই খুঁজে পাচ্ছে না। এখন তিনি মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, নানাবিধ কথা আছে। ওনার মূল প্রবলেমটা হইলো উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই
আর আরেকটা অপরাধ ওনার আছে, উনি খেজুরের বিরুদ্ধে, ইফতারের সময় খেজুরের বিরুদ্ধে কথা বলেছেন, বড়ই খাওয়ার কথা বলেছেন, পেয়ারা খাওয়ার কথা বলেছেন। এখন কেউ কেউ বলছেন যে এটা তো খুব ভালো কথা, খেজুর তো আমাদের দেশের না। প্রত্যেক দেশের খাবার দাবার, ফল ফলাদি সেগুলো উৎপাদন হয়, তৈরি হয়, সৃষ্টিকর্তা সেভাবেই তৈরি করেন ওই দেশের মানুষের, ওই দেশের ওয়েদার অনুযায়ী, ওই অঞ্চলের মানুষের জন্য, দেশের না, ওই অঞ্চলের মানুষের জন্য। সেই হিসাবে আমাদের পেয়ারা, আমাদের বড়ই, আমাদের আমড়া, আমাদের আম, জাম, লিচু, কলা, কাঁঠাল যা আছে সেগুলো আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের মানুষের শরীরের জন্য উপযোগী। তো উনি বলেছেন যে হ্যাঁ, আপনারা প্লেটটা সাজান, ইফতারের প্লেটটা সাজান, খেজুর খেতে হবে যে এমন কোনো কথা নেই, বড়ই দেন, পেয়ারা দেন, আরো যা যা আছে সেগুলো দিয়ে প্লেটটা সাজান। এটা ওনার একটা অপরাধ হয়ে গেছে, তখন আমরা শুনেছি, তবে বলা উচিত হয়নি বাংলাদেশ বলে বিরাট অপরাধ করছে। তো ইসলামে কোন জায়গায় আছে বুট, মরি, পেঁয়াজ, বেগুন খাওয়ার কথা? ইসলামে তো এটাও নাই। ইসলামে তো যে পাঞ্জাবি পরে ঘুরে, পাঞ্জাবি পরার ইতিহাস নাই। ইসলামে তো যে গোল টুপি পরে, ওই টুপি তো ইসলামে নাই। ইসলামে এটা নাই, এগুলো কই পাইলো এরা?